আমি খেয়ে রিভিউটা দিচ্ছি কিরকম হয়েছে। না তুই বরঞ্চ তোজো বাবুকে খাইয়ে রিভিউটা দিতে না দেখো, রিপ্লাই করাটা না কখনো কখনো ইম্পর্টেন্ট হয়ে যায়, বা আমাকে ক্রিটিসাইজ করো ঠিক আছে, কিন্তু বাচ্চাকে নিয়ে বললে সত্যি খুব খারাপ লাগে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। মর্নিং বলছি বটে, তবে এখন বেজে গেছে 11টা 11:15। মানে আজকের দিন শুরু হয়ে গেছে সকাল সকাল, কিন্তু ব্লগ শুরু হতে আজকে একটু লেট হয়ে গেল। সকালবেলা তো আমি গেছিলাম ফিজিওথেরাপি সেশনে, ওখান থেকে ফিরলাম। দেন বাড়ির তো অনেকই কাজ থাকে, কিন্তু আজকে সেসব কিছুই আমি করতে পারিনি, বিকজ আজকে তোজোকে নিয়ে অনেকক্ষণ সময় কাটলো। সকালের দিকটা জেনারেলি সৌরভ ওকে সামলায়, কিন্তু আজকেও কিছুতেই সৌরভের কাছে থাকবে না, ঘ্যান ঘ্যান করছে। তো ঠিক আছে, এরকম তো এক একদিন হতেই পারে, তাই না, বাচ্চা মানুষ বলে কথা। তো এবার চলে আসবে ও স্নানের মাসি। তো দেখা যাক, আজকে যদি পারি তোমাদের সাথে ওটা শেয়ার করব। মানে ও মাসাজটা এত সুন্দর এনজয় করে, তো ওটা আমি কয়েকদিন ধরে ভাবছি তোমাদেরকে দেখাবো, সেটা সময় হয়ে উঠছে না। তো আজকে যদি পসিবল হয় তোমাদের সাথে শেয়ার করব। আমাদের নাঙ্গু বঙ্গুকে দেখে নাও, এখন অয়েল মাসাজ চলছে, আর এটা না খুব এনজয় করে ও। দেখো একটুও কাঁদে না, ওটা খুব প্রিয় একটা কাজ। ভালো লাগছে তোজো? ভাও वीडियो लाइक शेयर करना चाहिए। हाँ ओ ओ नको नको কি বলছিস তোজো এইসব? नको आंघोळ करायची। बहुत बदमाश हो रहा है। शुशु किया দেখলে কি সুন্দর এনজয় করছে তোজো, একটুও কিন্তু কান্নাকাটি করে না। আর ওর অ্যাক্টিভিটিগুলো দেখতে আমার এত ভালো লাগে, ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো যাই হোক, ওর অয়েল মাসাজ হয়ে গেছে, এবার কিছুক্ষণ মাসি ওকে রেখে দেবে যাতে অয়েলটা ভালো করে বডিতে অ্যাবজর্ব করে। আচ্ছা, তোমরা অনেকেই আমার থেকে এটা জানতে চেয়েছিলে যে তোজো কি অয়েল ইউজ করে। তো শুরুর দিকে আমি কিন্তু কোকোনাট অয়েলই ওকে মাখাতাম, কারণ আমাকে ওটা ডক্টরই সাজেস্ট করেছিল। তারপরে আমি দেখতে পারি ওর স্কিনে না ছোটো ছোটো লাল লাল এরকম র্যাশ বেরোচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম ওই রকম তো ছোটোবেলায় হয়, মানে আমরা যেটাকে মাসি পিসি বলি, কিন্তু তারপরে দিলাম ছোটো ছোটো বিনকুড়ি বেরোচ্ছে। তো আমি ডক্টরকে ছবি তুলে পাঠিয়েছিলাম যে এরকম হচ্ছে। তখন আমাকে ডক্টর বললো তুমি কোকোনাট অয়েলটা চেঞ্জ করে এই সেবামেডের মাসাজ অয়েলটা ইউজ করে দেখো। তো এটা আমি কিনি, তারপরে মোটামুটি ধরে নাও 10-12-15 দিন তো আমি ইউজ করছি। এটা কিন্তু খুব ভালো, মানে তোমরাও তোমাদের বাচ্চার জন্য চেক আউট করতে পারো, আর যদি চাও একবার তোমাদের ডক্টরের সাথেও কিন্তু আলোচনা করে নিতে পারো। এটা খুব খুব ভালো। আজকে লাঞ্চে দেখো কি বানিয়েছি, আর মাছ এনেছিল সৌরভ, তো আলু ফুলকপি দিয়ে একদম পাতলা পাতলা করে একটু ঝোল বানিয়েছি। তো অলমোস্ট হয়েই গেছে, শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে। সকালের মতো রান্না কমপ্লিট, মাছের ডালনা হয়ে গেছে, আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে পেঁপে সেদ্ধ। ভেবেছিলাম ভাতের সাথে পেঁপেটা একবারে সেদ্ধ করে নেবো, কিন্তু যদি সেদ্ধ ভালোভাবে না হয় তার জন্য প্রেশার কুকারেই সেদ্ধ করব, এটা করলেই হয়ে যাবে। তো মানে সকালটা একটু স্লো আজকে স্টার্ট হয়েছিল, কিন্তু আমি একদম ভালো করে গিয়ারটা তুলে নিয়েছি। তো মোটামুটি কাজ হয়ে গেছে, এখন বেজেছে 1:30, স্নান টান সেরে এবার খেতে বসবো। আজকে আমি আর তোজো আমাদের এই সেকেন্ড বেডরুমটা এসে শুয়েছি। আমাদের মাস্টার বেডরুমে একদমই রোদ আসে না, আর এই রুমটা খুব সুন্দর রোদ আসে, তো একটুখানি রোদে রেখেছি। পাগুলো একটু রোদ খাচ্ছে, এখনো ঘুমাবে না, ঘুম হয়ে গেছে, এই জাস্ট উঠলো। ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট, আর আমরা প্রত্যেকেই চাই সেটাকে পারফেক্টলি প্ল্যান করতে। আমি তোমাদেরকে বলেছিলাম, হয়তো মনে থাকবে তোমাদের, যে আমাদের বিয়েতে আমাদের ফটোগ্রাফি পছন্দ হয়নি। এখনো যেন তো কোথাও কোথাও গিয়ে মনে হয় যদি আমরা ঠিকঠাকভাবে প্ল্যান করতে পারতাম তাহলে এখন হয়তো সেই আফসোসটা হতো না। আমি জানি অনেকেই তোমরা এই ভিডিওটা দেখছো যাদের কিনা রিসেন্টলি বিয়ে, আর তোমরাও সুন্দরভাবে তোমাদের বিয়েটাকে প্ল্যান করতে চাইছো। তো আজকে সেরকমই একটা অ্যাপের ইনফরমেশন তোমাদেরকে জানাবো, যেটা কিনা তোমাদের বিয়েকে পারফেক্টলি প্ল্যান করতে হেল্প করবে। সো ইন্ট্রোডিউসিং vivait.in, এমন একটা প্ল্যাটফর্ম যাদের মাল্টিপল ফিচার্স দিয়ে তোমরা তোমাদের ওয়েডিং কে পারফেক্টলি প্ল্যান করতে পারবে। সৌমিত তোমাদেরকে ভিভাইতের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিয়েছে। আমি ভাবলাম এই অ্যাপটার কিছু স্পেশাল ফিচার্সের ব্যাপারে তোমাদেরকে বলি, যেগুলো হোপফুলি তোমাদের ভীষণ ইন্টারেস্টিং লাগবে। এখানে আছে গেস্ট ম্যানেজমেন্ট সার্ভিস, মানে তোমরা তোমাদের গেস্ট লিস্টকে কিন্তু ইজিলি ম্যানেজ করতে পারবে। ইনফ্যাক্ট ওয়েডিং এর গেস্ট কাউন্টকেও কিন্তু এখানে ম্যানেজ করা যায় থ্রু RSVPs। ভিভাইতের মাধ্যমে কিন্তু আমরা আমাদের গেস্টদের ডিজিটাল ইনভিটেশন কার্ডসও পাঠাতে পারি, আর সেটা চলে যাবে ডিরেক্টলি থ্রু হোয়াটসঅ্যাপ। আর এই ইনভিটেশন কার্ডসগুলোতে কিন্তু আমরা আমাদের পার্সোনালাইজড ক্যারিকেচারও প্রিন্ট করতে পারি, যেটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, জেনারেলি আমরা আমাদের গেস্ট লিস্ট প্রিপেয়ার করে থাকি এক্সেলে, ভিভাইতে কিন্তু এই ডিরেক্টলি এক্সেলটাকেই আমরা আপলোড করে দিতে পারি, মেকিং ইট আ লট হ্যাসেল ফ্রি।
ভিভাইতে আছে ওয়েডিং এআই ফটো কালেক্টর। দিস ইজ দ্য বেস্ট পার্ট, আমার তো অন্তত সেটাই মনে হয়েছে। তোমাদেরকে বিভিন্ন সোর্সে আর ছুটে বেড়াতে হবে না তোমাদের ওয়েডিং ফটোর জন্য। ভিভাই প্রোভাইডস আ সেন্ট্রালাইজ সলিউশন উইথ আ মিনিমাম ক্যাপাসিটি অফ 100 GB। এছাড়াও কিন্তু উইথ দ্য হেল্প অফ ভিভাই তোমরা তোমাদের ওয়েডিং এর জন্য পার্সোনালাইজড ওয়েবসাইটও ক্রিয়েট করে নিতে পারো। আর ওদের একটা আপডেটস অ্যান্ড কোয়ারিজ সেকশনও আছে, যেখানে তোমরা তোমাদের ইভেন্টসের ভ্যারিয়াস আপডেটস পোস্ট করতে পারো টু কিপ দ্য গেস্টস এনগেজড। দেখো, বিয়ের সময় সমস্ত রকমের কাজ কিন্তু আমরা আউটসোর্স করেই থাকি, বাট সেই সমস্ত কাজগুলো ঠিকঠাক করে হচ্ছে কিনা সেটা মনিটর করা কিন্তু একটা বিশাল বড় টাস্ক। তো ভিভাই দিয়ে দিয়েছে টাস্ক ম্যানেজমেন্ট টুল, যার মাধ্যমে তোমরা ইজিলি কিন্তু এই সমস্ত আউটসোর্সড কাজগুলো ঠিকঠাক করে হচ্ছে কিনা সেগুলো মনিটর করতে পারবে। সো আমার সৌরভ দুজনেই কিন্তু এই অ্যাপটা ভীষণই ইন্টারেস্টিং লেগেছে আর ইউজফুল বলে মনে হয়েছে, তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। আর ভিভাই অ্যাপটা কিন্তু iOS আর অ্যান্ড্রয়েড দুটো প্ল্যাটফর্মেই অ্যাভেলেবেল। আমি আসলাম আমার সেই ভাঙা চশমাকে রিপেয়ার করতে। অ্যাকচুয়ালি একটা অল্টারনেটিভ ছিল, তো সেই জন্য আর কিছুতেই করা হচ্ছিল না, বাট না অসুবিধা হচ্ছে, তো ভাবলাম যে না রিপেয়ার করে নিয়েই যাই। সঙ্গে সঙ্গে যে পাওয়া যাবে না সেটা আমি জানতাম, কেননা কাঁচের ব্যাপার তো এটা সময় লাগে। তো কালকে বিকেলবেলা বললো এসে নিয়ে যেতে। তোজোর তো এবার আস্তে আস্তে ভিশনটা ডেভেলপ হচ্ছে, তো বলে এই সময় ওকে যদি এরকম হাই কন্ট্রাস্ট ফ্ল্যাশ কার্ডস দেখানো হয় তাহলে ওর নাকি কনসেন্ট্রেশন বাড়ে আর ভালোভাবে এঙ্গেজডও থাকে। তো সেই কারণে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এই ফ্ল্যাশ কার্ডসগুলো। খুবই ইনএক্সপেন্সিভ জিনিসটাই অর্ডার করেছি আমি, এর মধ্যে অনেক এক্সপেন্সিভও ছিল, কারণ আমি জানি না কতটা কি কাজে আসবে, তোজো কতটা ভালোবাসবে। তো ফার্স্টে একটা ট্রায়াল দেওয়া যাক, তো দেখা যাক আজকে নিয়ে গিয়ে দেখাই কিরকম লাগে, ও কনসেন্ট্রেট করে কিনা, সেটা হচ্ছে গিয়ে মেইন জিনিস যেটা দেখার। কলকাতার মতন পুরোতেও কিন্তু এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভাবলাম যে আজকে সন্ধ্যেবেলা একটুখানি ভাজাভুজি কিছু বানানো যায়। এমনি কি হয়, বাইরে থেকে ওই সিঙ্গাড়াই আসে, তোমরাও দেখো, কিন্তু অনেকদিন হয়ে গেছে বাড়িতে একটুখানি তেলে ভাজা পেঁয়াজি বানানো হয়নি। তো আজকে পেঁয়াজি বানাচ্ছি না, ধনে পাতার বড়া বানাবো। তো অনেকটা ফ্রিজে না তো ধনে পাতা ছিল, তো ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন আর বেসন অ্যাড করেছি। এবার জাস্ট এটাকে মেখে ফ্রাই করবো, আর তার সাথে চা। আজকে আর মুড়ি টুড়ি খাবো না, সৌরভকে বলে একটুখানি পকোড়াই বানানো যাক। অনেক দিন পর বাড়িতে এরকম ভাজাভুজি জিনিস বানানো হচ্ছে, এর আগে তো বানাতামই না, এখনো আর কি তোজার জন্য হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে আমরাও ফর্মে ফিরছি। যেহেতু ধনে পাতার পকোড়া, তাই জন্য পেঁয়াজের কোয়ান্টিটি কম, ধনে পাতাটা আমি বেশি দিয়েছি, আর একটু ঝাল ঝাল করে বানাচ্ছি। আর বেসন অ্যাড করে দেখো রেডি হয়ে গেছে। এবার জাস্ট ছোট ছোট করে এরকম পকোড়ার শেপে ফ্রাই করব। কলকাতায় দেখেছি ধনে পাতার পকোড়া এই শীতকালে বিক্রি হয়, আর সেটা ওরকম লম্বা লম্বা শেপে আর কি, মানে ধনে পাতার পুরো ব্রাঞ্চটাকে নিয়ে বেসনে ডিপ করে ফ্রাই করে, ওরকম ভাবেও আমি বানাতাম, কিন্তু মনে হলো যে এটা বেশি ভালো লাগবে, কারণ এর মধ্যে পেঁয়াজটাও যেহেতু অ্যাড করেছি। পকোড়া ভাজতে ভাজতে এদিকে চাটাও বসিয়ে দিলাম, কারণ পকোড়া ঠান্ডা হয়ে গেলে তো আর চাটা খেয়ে মজাই আসবে না। ধনে পাতার পকোড়া রেডি, আর এদিকে দেখো চাও বসে গেছে। আমাদের সন্ধ্যেকালীন স্ন্যাক্স, ও ধনে পাতার বড়া তার সাথে চা। দাঁড়াও আমি খেয়ে রিভিউটা দিচ্ছি কিরকম হয়েছে। না, তুই বরঞ্চ তোজো বাবুকে খাইয়ে রিভিউটা দিতে না না, পারবে। তোমার হাতে তোজো তো তুমি খেতে পারবে, তাই জন্য আমি খাচ্ছি, তুমি দেখো। না ঠিক আছে, তোজো আরামসে গিয়ে শুয়ে পড়তো, নাইলে মা পুরো প্লেট শেষ করে দেবে। হ্যাঁ সেটাই, আমার জন্য পুরো মচমচে না, আমি আওয়াজ পাচ্ছি এখান থেকে। আজকে সত্যি পকোড়াটা খেয়ে না মন ভরে গেল। বাড়িতে বানানো পকোড়া, তার সাথে গরম গরম চা। তো রাত্রেবেলা তো আমাকে ডিনার বানাতে হবে না, শত্রু ভাইয়া আসবে, চিকেন বানাবো রাত্রেবেলা। তো যাই হোক, আমার এখনো বেশ কিছু কাজ পেন্ডিং আছে, সেগুলো আমাকে করতে হবে। বাট তার আগে ভাবলাম তোমাদের সাথে একটা বিষয় নিয়ে ডিসকাস করি। লাস্ট 1.5 মাস ধরে এই বিষয়টা আমি ইগনোর করে এসেছি, এবং আমি ইগনোর করতাম, বাট কালকের ভিডিওয়ে কিছু এরকম কমেন্ট পেয়েছি, তো সেটা দেখার পরে আমার আজকে জাস্ট মনে হলো যে না, এটা ক্লিয়ার করার দরকার। দেখো, এখন ম্যাক্সিমাম সময় তোমরা দেখো ব্লগে তোজোকে, ইনফ্যাক্ট তোমরা সবাই বলো, সবাই নয় কিছু কিছু মানুষ ছেড়ে, যে এখন তোজোকে ব্লগে দেখতে বেশি ভালো লাগে। বাট এরকম কিছু মানুষ আছে ডে 1 থেকে বলে আসছে যে তোজোকে অ্যাজ আ কন্টেন্ট আমি ইউজ করছি। তো তাদের জন্য আমি একটা জিনিসই বলতে চাই, কারণ এটা যেহেতু ডে বাই ডে আরও বাড়বে, ধরো তোজোর অ্যাক্টিভিটি বাড়বে, সেগুলো আমি ব্লগে শেয়ার করবো ডেফিনেটলি। এগুলো শুধুমাত্র তোমাদের সাথে যে শেয়ার করছি সেরকমটা না, আজ থেকে 10 বছর পর যখন এই অ্যাক্টিভিটিগুলো আমি ব্লগে দেখবো, তখন সেটা আমার জন্য একটা মেমোরি। তো সেই হিসেবে আমি এটা মনে হলো ক্লিয়ার করে দিই। তো আমি কিন্তু একজন লাইফস্টাইল ব্লগার, আমি ডে টু ডে লাইফ তোমাদের সাথে শেয়ার করি। এরকম কিন্তু নয় যে আমি কোনো স্ক্রিপ্ট লিখে নিই তারপরে সেটা তোমাদের সাথে শেয়ার করি, সেরকমটা হয় না। তো একজন লাইফস্টাইল ব্লগারের ক্ষেত্রে, মানে তার যখন একটা নিউবর্ন বেবি হয়েছে, অবশ্যই তার ম্যাক্সিমাম টাইম একটা নিউবর্নের পেছনেই চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে
এই সময় যদি আমরা তোজোকে অন্য কারোর কাছে কাছে রেখে রেখে- লোনাভালা বা অন্য কোথাও ঘুরতে যেতাম, সেটা হতো কি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য করা। Exactly. বাট সেটা হয় না, কারণ আমরা 4-5 ঘন্টা ঘুমোই রাত্রেবেলা, তাছাড়া যে 18-19 ঘন্টা আছে দিনের, সেটা পুরোটাই আমাদের তোজো জুড়েই থাকে। মানে এবার দেখো এই সময়টুকু যেটুকুনি আমি ধরো 10-12 মিনিট 15 মিনিটের ভিডিও শুট করি, তার মধ্যে অবশ্যই তোজো আসবে। আর তোমাদেরকে আমরা ফ্যামিলি মেম্বার মনে করি, সেই কারণেই শেয়ার করি। আজকে আমার মাকে বিভিন্ন রকম ভিডিও পাঠানো হয়, তোজোর অ্যাক্টিভিটি, সৌমির মাকে পাঠানো হয়। এগুলো কেন হয়? আমাদের নিজের লোকেদের সাথে আমরা আমার শেয়ার সবচেয়ে করি। বেশি খারাপ লেগেছে কালকের ভিডিওটা, আমরা খুব মানে আমাদেরও মনে হয়েছিল যে তোমাদের খুব ভালো লাগবে, তাই জন্য কিউট কিউট মোমেন্টগুলো ক্যাপচার করেছিলাম। আবারও বললাম যে এগুলো Photoshoot-এ। যখন পরে আমরা দেখবো সেগুলো আমাদেরও ভালো লাগবে। তো কালকের ভিডিও দেখলাম অনেকে এরকম কমেন্ট করেছে ওগুলো আমরা ন্যাকামো করছি, এগুলো কেন করছি, বাড়াবাড়ি করছি। দেখো আমরা যখন ছোট ছিলাম সেগুলো তো ছিল না, এই ছবি একদমই তোলার না। ব্যাপারটা তো ছিলই না। এখন যখন এগুলো এসছে আর আমাদের ছেলেরা, আমার তো শখ হতে পারে, হ্যাঁ, তাই এটা না? একদমই ন্যাকামো নয়, এগুলো শখ হতেই পারে। এবং আমি কিন্তু মানে এটা করে কিছু শো অফ করতে চাইনি, সত্যি কাউকে বলতে influence করতেও ইনফ্লুয়েন্স চাইনি। করতেও চাইনি। আর একটা কথা আমি বলে দিতে চাই, তোমরা অনেকে লিখেছো যে ওরকম ভাবে পুটলি বানিয়ে রেখেছিল। ওটা কিন্তু পুটলি বানায়নি, ওটা ওটা swaddle swaddle wrap করেছিল, ওটা করেছে। সাইন্টিফিক ওয়ে, ওতে ওর কোনো কষ্ট হয় না। এটা আমরাও জানি, সেই কারণেই আমরা অ্যালাউ করেছিলাম করার। আর কি সুন্দর সুন্দর ছবি উঠেছে, তোমরাও সেটা দেখলে। তো এটা আমার খুব খারাপ লাগলো যখন তোজোর ওই ছবিগুলো দেখে তোমরা এই কমেন্টগুলো করলে। আরো দেখো এরকম ছোট ছোট ইনসিডেন্ট আছে, যেমন ধরো তোজোকে নিয়ে যখন আমরা কফি শপে গেছিলাম, তোমরা অনেকে এটাকে নিয়ে ক্রিটিসাইজ করেছিলে যে এত ছোট বাচ্চাকে তোমরা নিয়ে কেন বেরিয়েছো। দেখো প্রত্যেক বাবা মাই কিন্তু তার বাচ্চার সাথে যেটাই করবে না কেন সেটা ভেবে করবে। তো আমি ডক্টর কনসাল্ট করেই কিন্তু তোজোকে নিয়ে বেরিয়েছিলাম। তোমরা এখন দেখছো যেহেতু ভ্যাকসিন এখনো হয়নি, আমি কিন্তু দূরে দূরে কোথাও যাচ্ছি না বা কোনো পাবলিক প্লেসেও যাচ্ছি না। আমরা কফি শপে গেছিলাম জাস্ট টেক অ্যাওয়ে করে, আমরা কিন্তু কফিটা গাড়িতে বসেই খেয়েছিলাম। তো এগুলো দেখো সবটা ব্লগে ওরকমভাবে শেয়ার করাও যায় না। তো আমি জানি আমি কথাগুলো বলছি বলে কালকে আবার অনেকে বলবে তুমি সব কিছুতেই রিপ্লাই করো। দেখো রিপ্লাই করাটা আমরা কখনো কখনো ইম্পর্টেন্ট হয়ে যায়। তো তোজোর ব্যাপার নিয়ে তোমরাও কনসার্ন বা আমাকে ক্রিটিসাইজ করো, ঠিক আছে, কিন্তু বাচ্চাকে নিয়ে বললে সত্যি খুব খারাপ লাগে। কালকের ফটোশ্যুটটা আমরা সত্যি খুব আগ্রহ নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট তারপরে যখন দেখলাম এরকম কিছু কমেন্ট তখন সত্যি খুব খারাপ লেগেছে। তো যাই হোক, খারাপ লাগাটা আমাদের ব্যাপার আর তোমাদের কমেন্ট করাটা তোমাদের ব্যাপার। কাউকে ক্রিটিসাইজ করা কিন্তু ভীষণ ইজি, কিন্তু কাউকে অ্যাপ্রিসিয়েট করাটা আমাদের শেখা উচিত। সত্যি কথা বলতে দেখো তোজোকে নিয়ে মানে আমাদের লাইফটা সত্যি এখন অন্যরকমই হয়ে গেছে। রাত্রেবেলা ঘুম হয় না, সারা দিন কাজের মধ্যে থাকতে হয়, বাট তাও আমি চেষ্টা করি আমার যেটা কাজ ব্লগিং সেটাকে চালিয়ে নিয়ে যেতে। তো সেটাই করছি আমি, বাট কখনো কখনো গিয়ে মনে হয় যে হয়তো তোমরা কোথাও আমায় ভুল বুঝছো। সেই হিসেবে আমার মনে হলো যেটা ক্লিয়ার হয়ে যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তোজো কখনোই আমাদের কন্টেন্ট নয়, তোজো আমাদের লাইফ। আর সত্যি কথা বলতে আস্তে আস্তে ও যত বড় হবে, ওর সমস্ত মোমেন্টগুলো ক্যাপচার করতে পারছি থ্রু ব্লগিং, সেটা আমার জন্য ভীষণ প্রিশিয়াস। না, লাস্টলি আমি একটা কথাই বলবো যে ডোন্ট বি সো জাজমেন্টাল। প্যারেন্টিং ইজ এ ভেরি টাফ জব। তোমরা যারা প্যারেন্টস তারা জানবে এটা। আর আমরা দুজনে একা একা সমস্তটা করছি, এটা ভালো না খারাপ জানি না, বাট উই আর এনজয়িং ইট। আর আমাদের পাশে থেকো। আজকে আমাদের কুক ভাইয়া কিন্তু চিকেনটা বেশ দরদ দিয়ে বানিয়েছে। যদিও এতটা চিকেন এখনকার জন্য নয়, কালকের জন্য বানিয়ে রাখা হয়েছে, কারণ কালকে এমন একটা দিন যেদিনকে সকালবেলা আমাদেরকে একটু তাড়াহুড়ো করতে হবে। কেন সেটা কালকের ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর আজকের ব্লগটাকে এখানেই আমি এন্ড করে দিচ্ছি। এখন আমরা খেতে যাব। আমি আগে খেয়ে নেব, তারপরে সৌমি, কারণ তোদের কাছে এখন সৌমি আছে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আমার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। তখন টাটা, গুড নাইট।